দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণে। আজকে আমরা সমসাময়িক অনেক বিষয় নিয়ে আলাপ করব। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। বাবু, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজকে আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে সংস্কার কমিশনের প্রস্তাব এবং ঐক্যমতের কমিশনের সাথে তাদের যে আলোচনাগুলা। তো আপনার কি মনে হয় আসলে যে এই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সাথে ঐক্যমত কমিশন যখন রাজনৈতিক দলের সাথে বসবে, এই যে একটা দীর্ঘ প্রক্রিয়ার একটা সুর এখনই কিন্তু পাওয়া যাচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আপনার মতামতটা কি আসলে? না, দীর্ঘ প্রতিক্রিয়ার সুর মানে কি, এটা তো সময় সাপেক্ষ। আমরা বলি যে এতদিনে হবে, ধরে বেঁধে হয় না। আচ্ছা, প্রথম কথা বলতো, সংস্কার এটা কি কখনো কোথাও এটা কি একটা নির্দিষ্ট সীমাগণ্ডিতে থাকে? এটা তো চলমান প্রক্রিয়া। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবার এই কথাটাই বলছে যে এটা একটা চলমান প্রক্রিয়া। আমি বলছি প্রতি মুহূর্তেই ভারপ্রাপ্ত হবে। চেয়ারম্যান বলছে, বা একজন সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ, সংস্কারের উদ্যোগ তো নিতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, এটাকে মনে করি ভালো। প্রথম থেকে বলছে আমাদের অনেক, সে দেখেন আমরা এখনো ব্রিটিশ লতে আমরা চলি, আমরা এখনো পাকিস্তান আমলের যে আইন আছে তাতে চলি, কিন্তু আমাদের এগুলোকে সময় উপযোগী করা উচিত। সেগুলো তো আমরা করি নাই। সেগুলো করার উদ্যোগটা তো নিতে হবে। প্রশ্ন দুই ধরনের, যে সংস্কার, বিভিন্ন একাধিক বিষয়ে সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো সংলাপ। আচ্ছা, রাজনৈতিক দলগুলো মতামত দিবে, তারপর তো ঐক্যমত কমিশন একটা রূপরেখা দাঁড় করাবে। এখন ঐক্যমত কমিশন যে একটা রূপরেখা দাঁড় করাবে, সেই রূপরেখাটা কিসের ভিত্তিতে হবে? রাজনৈতিক দলগুলোর সমঝোতা। তো শুরুর দিনই তো আপনি দেখেছেন, বা শুরুতে কি দেখলাম, রাজনৈতিক দলগুলো যে এত একটা যে ঐক্য থেকে আন্দোলন করে 5 আগস্টে একটা সরকার পতন করে তারা অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়ে বলে যে আপনারা এবার চালা একটা সুষ্ঠু ভোট বা দেশকে মেরামত করেন, যে কোনো একটা কিছু যাই তো বলছে। নিজেদের মধ্যে তো কোনো ঐক্য পাওয়া যাচ্ছে না। ঐক্যমত কমিশন ঐক্য করে দিবে, রাইট? আচ্ছা, আমরা দেখলাম বিএনপি গতকালকে বিএনপি বললো আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই। সাথে সাথে জাতীয় নাগরিক পার্টি, ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে যে গড়া নতুন দল, তারা বলল প্রথমে আমরা কি চাই, গণপরিষদ নির্বাচন চাই। দেখেন, এই দুই জায়গায় কিন্তু তাদের একটা অনর অবস্থান। দেখেন, বিএনপি কিন্তু এটা পজিশন নিয়ে ফেলছে। বিএনপি কিন্তু হুট করে, আমি মনে করি না যে সে গণপরিষদ নির্বাচন, আর ছাত্র নেতৃবৃন্দও কিন্তু গণপরিষদ নির্বাচনের আগে তারা কিন্তু বারবার বলছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন চায় প্রয়োজন হলে। আচ্ছা, গণপরিষদ কেন? এখন তারা গণপরিষদ, তারা মনে করছে যে গণপরিষদ নির্বাচন যদি আগে করা হয় তাহলে এই যে যত ধরনের সংবিধানের নতুন, এই সংবিধানটা বাতিল করে দিতে হবে। গতকালকেই যে ঐক্যমত কমিশনের সাথে আমি দেখছিলাম টেলিভিশনের বৈঠক, মতামত দিয়ে আসার পর ছাত্র নেতৃবৃন্দের জাতীয় নাগরিক পার্টির যে প্রতিনিধি, তারা বলছেন যে এই সংবিধান বাতিল করে দিতে হবে, নতুন করে সংবিধান রচনা হবে, তারপর গণপরিষদে সেটা আলোচনা, গণপরিষদ সেই কাঠামো তৈরি করার পর তারপরে সংসদ নির্বাচনে সংসদে আইন প্রণেতারা সেটার উপরে আলোকপাত করবেন। আমার যতটুকু কালকে বুঝতেছি তারা এইভাবে চিন্তা করছে। এখন প্রশ্ন হচ্ছে, সংবিধান বাতিল করার কথা অনেকভাবেই উঠতেছে যে বিপ্লবের সরকার, এটা বৈপ্লবিক সরকার, এটা 72-এর সংবিধানকে তারা যেহেতু বলছে 72-এর সংবিধান একটা 71-এর মুক্তিযুদ্ধকেই নাকি ম্লান করে দিয়েছে, 72-এর সংবিধানকে বলা হয়েছে এটা আওয়ামী লীগের চেতনার সংবিধান। তাহলে যদি তাই হয়, তাহলে তো যতটুকু আওয়ামী লীগ আরোপিত করেছে সেটাকে বাদ দেওয়া যেতে পারে। এটা তো আবেগের বশে এক একটা সময় না 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 না, এখন এটা দাবি, এখন কিন্তু কথা না। আপনি খেয়াল করে দেখেন, এখন আমার প্রশ্ন হতে পারে যদি জনগণ চায়, জনগণ চাইলে তখন জনগণ কিভাবে চায় আমি কিভাবে বুঝতেছি, আমি ঠিক জানি না। মানে জনগণ তো আমাদের হাতের কাছে সবচেয়ে বড় সহজ সমাধান। ভাই, জনগণ চেয়েছে, জনগণটা কি আমি বুঝতেছি না। আচ্ছা, যে কথা আপনি বলছিলেন যে যদি সংস্কার ঐক্যমত কমিশনের কাছে সংস্কার করতে হয় তাহলে সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমতে আসতে হবে। অনেকেই ছাড় দিবে না যে তা না। যেমন আমি কালকে দেখলাম জাতীয় নাগরিক পার্টি যতগুলো সুপারিশ এসেছে তার মধ্যে তারা অনেকগুলো বলেছে এগুলো ভালো, 2-4টা কিছু তারা আপত্তি করেছে। এবার দেখেন, বিএনপি কিন্তু
প্রথমেই কয়েকটা ধারা সুস্পষ্ট করে বলেছে। 31 দফা তো বিএনপি শুরু থেকেই দিয়ে আসছে। ওই 31 দফা ওরা বলতেছে আপনারা যা করতে চাচ্ছেন 31 দফায় সব আছে, সব আছে, হ্যাঁ। এখন এই 31 দফা সামনে রাখেন, এগুলো করা হবে। পরবর্তী কে করবে এটা? বিএনপি কথা বলছে যে আমরা একটা জাতীয় নির্বাচন হওয়ার পর নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি এসে এগুলো 31 দফা পূর্বে। ভাই, তাকে তো বিশ্বাস করে না ছাত্র নেতৃবৃন্দ, বিশ্বাস করে না। কারণ তারা বলে যে অতীতে এই কারণেই দেশ ফ্যাসিবাদের কাছে চলে গেছে। আচ্ছা, সেটা একটা আরেকটা আলোচনা। আমি যেটা বলছিলাম, বিএনপির প্রতিনিধি প্রথম মানে ঐক্যবদ্ধ কমিশন যে ঐক্য হবে না, হচ্ছে না, হয়তো সরকার দুজনকে মিলিয়ে ঐক্য দিবে, সরকারের কাজটা সেটাই ভালো, এটা উদ্যোগ ভালো। কিন্তু এখন কতটুকু মিলাতে পারবে? যেখানে প্রথম দিকে বলতেছে যে 71কে মানে যেভাবে বলা হচ্ছে 71 এবং 24কে একই মাপকাঠিতে রেখে একই জায়গায় রাখাটা, এটা বিএনপি প্রথমে আপত্তি জানিয়েছে। বিএনপির কথা হচ্ছে যে 71 হচ্ছে একটি স্বাধীন সার্বভৌমতা আমার মানচিত্রের জন্য লড়াই, আর 24 ছিল একটা সরকার পতনের, স্বৈরশাসক পতন, ফ্যাসিস্ট পতন, যেটাই বলে না, গণতন্ত্রের মুক্তি, হ্যাঁ যেটাই বলে, মানে যেটা বলে, এটা একটা সরকার, একটা রেজিম পরিবর্তন হয়েছে। কিন্তু এটা তো ফলে 71-এর যত মৃত্যুর সংখ্যা, আমরা যেটাই বলি, এখন অনেক বিতর্ক হয়, আগে এটা হয় নাই। আমরা বলেছি 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে, কিন্তু এখন আবার এই বয়ানটাও অনেকে চেঞ্জ করে দিচ্ছে, জানি না কি কোনটা সঠিক, কিন্তু আমরা যেটা পড়েছি জেনেছি ইতিহাস থেকে এইটুকুই জানি। আর এখানে আমরা যেটুকু জানি জাতিসংঘের রিপোর্টে সরকার যে এখানে প্রায় 18-20 হাজার বা 50 হাজার লোক আহত হয়েছে, মারা গেছে 2,000-1,500 মৃত্যুবরণ করেছে। তো তারপর আমরা 71 আর 24কে এক করাটা সমীচীন না, বিএনপির এই যুক্তির সাথে আমি একমত, আমি একজন নাগরিক হিসাবে। বিএনপি আরেকটা জায়গায় তারা বলেছে যে এখানে কিছু কিছু ধারা রাখা হয়েছে যেগুলো খুবই আপত্তিজনক। অনির্বাচিত ব্যক্তিকে এখানে মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় অনির্বাচিত ব্যক্তি চলে আসার সম্ভাবনা রয়েছে, এবং এটার কতগুলো জায়গা খুব পরিষ্কার করে মির্জা ফখরুল আলম বলেছেন। মির্জা আব্বাস কি বলেছেন, এটা আসলে গুরুত্বপূর্ণ, এবং এরা কিন্তু কেউই বিএনপির এমন না যে ব্যক্তিগত মতামত দিয়ে তারা থাকতে পারে, তার প্রত্যেকে পার্লামেন্ট তাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলছে, ভাই লেখালেখি তো দেখলাম, কাগজপত্র দেখলাম, ভাল লাগতেছে না ভাই এগুলো কিছু। এটা মির্জা আব্বাস কোট আনকোট বললাম। বলে এই সমস্ত সংস্কার আমরা মানবো না ভাই, সংস্কার আপনারা বলেন, আলাপ আলোচনা করেন, আমরা মানবো না। আচ্ছা, এখন দেখেন তো নবীন, এই যে শেখ হাসিনার এই যে শেখ হাসিনা যে 3বার ক্ষমতায় ছিল, 4বার ক্ষমতায়, এই 8 থেকে, ওইখানে কি সংবিধানে লেখা ছিল রাতে ভোট হবে? এই সংবিধানে ওখানে কি লেখা ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন নির্বাচন হতে পারবে? ছিল। ওখানে কি লেখা ছিল বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো অংশ না নিলেও নিজেদের দামি প্রার্থী দিয়ে হরতাল ডাকলে মামলা দিয়ে তাদেরকে, হ্যাঁ, এগুলো কি সংবিধানে লেখা ছিল? প্রতিবাদ করা থেকে মুক্তি, এগুলো কি লেখা ছিল? এগুলো লেখা ছিল না। তাই সংবিধানটার দোষ কি? এখন আজকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আজকে একটা সুন্দর নতুন সংবিধান আমাদের বিশেষজ্ঞরা লিখছেন, এখানে বলতে হয় মির্জা আব্বাস সাহেবের কোর্ট, ইদানিং ওনার বক্তৃতা অনেক চোখে পড়ে। উনি বলছে যে 6 জন না 7 জন আসছেন ঐক্যমত কমিশন, একজনও বাংলাদেশের নারী মাটি মানুষের সাথে তাদের সম্পর্ক নাই, তারা কেউ বাংলাদেশের নাগরিক না, কেউ বাংলাদেশে থাকেনও না, তাদেরকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তারা সম্মানী, অত্যন্ত জ্ঞানী গুণী, আমি তাদের প্রতি রেসপেক্ট রেখে বলি। প্রশ্নটা হচ্ছে, আজকে যদি তারা আমাদের এই জ্ঞানী গুণী আমাদের বোদ্ধারা যদি একটা সুন্দর করে একটা নতুন সংবিধান দিয়ে যায়, সরকার আসলো মানলো না, কি করবেন? কিছু করা থাকবে না। আচ্ছা, আপনি কি মনে করেন বাংলাদেশের বাস্তবতায় একটা সরকার একটা মানলো না, ভাই এটা বাংলাদেশ, কোন আদালত এটা কি পাকিস্তান পারছে সরকারকে ফেলে দিতে পারছে, আবার সরকারকে নিয়ে আসছে? আপনি আমাকে বলেন তো, আমাদের আদালতের চেহারা, কোনোদিন আদালত সরকারের সাথে একটা দুইটা মামলা সরকারকে ফেলে দিচ্ছে আজ পর্যন্ত কোনো আদালত আমাদের দেশের? আচ্ছা, বাদ দেন। পুলিশ কমিশনের সংস্কারের কি হয়েছে, এটা আলোর মুখ দেখেই নেই, এটা বলছে অনেকে। কি রিপোর্ট হয়েছে, এটা আলোর মুখ দেখেন। আবার হচ্ছে কতগুলো সংবিধান সংস্কার করবে,
সংস্কার কমিশনের কতগুলো ধারা সংস্কার হবে কারোর সাথে আলোচনা না করে। এটা নিয়ে আবার বিএনপি এবং এনসিপি দুইটা দলে আপত্তি জানাই আসছে, না আমাদের সাথে আলোচনা করবেন না কেন, আমরা যাই না, তা ওনারা আলোচনা করে তো আমরা জানতে পারবো না। আচ্ছা, পুলিশ সংস্কারের বিষয়টা ছিল, এটার এখন পর্যন্ত কোনো আলো দেখা যায়নি যে এটা কি হবে ভবিষ্যৎ। এখন বলেন তো, যেই যত বড় আপনি রাষ্ট্র কাঠামো ধরায় দেন, সরকারের কথা না শুনে পুলিশ পারবে? পুলিশ কি তখন বলবে, একজন ওসি কি একজন এমপিকে বলার ক্ষমতা রাখবে যে আমি এটা আপনার অন্যায় আদেশ মানব না? রেয়ার কেস, একটা দুইটা হইতে পারে। বাংলাদেশের বাস্তবতায় এটা কোনোদিন হয় আপনি বিশ্বাস করেন? আচ্ছা, তাহলে না হয়, আসলে সংবিধানের দোষ বা নতুন সংবিধানও হতে পারে, যুগোপযোগী সংবিধান হতে পারে। ওই সংবিধানটাকে অনেক কাটাছাড়া করা হয়েছে, ৭২-এর সংবিধানটাকে, কিন্তু সেটাকে যদি পরিমার্জিত করতে চায় পারে, নতুন করে লিখতে চাইও পারে, কোনোটাতে আপত্তি নাই রে ভাই। মানুষের জন্য তো পরিবর্তন হতে পারে, এগুলো তো কোনোটা তো মহাপবিত্র গ্রন্থ না, কিন্তু সকলের মতামতের ভিত্তিতে হবে। ওকে, আপনার কথাটাই ধরে নিলাম যে ধরেন একটা পুলিশ হোক বা প্রশাসনের একটা যে কোনো প্রশাসনের একটা পদ হোক, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কথা আসলে তাকে ফেলতে পারে না, অথবা একটা মন্ত্রীর কথা ফেলতে পারবে না, অথবা রাষ্ট্রের আরো বড় ক্ষমতাশালী কারো কথা ফেলতে পারবে না। খুব মানলাম, কিন্তু আসলে তাহলে সংস্কার বলে যে সময়টা নষ্ট করা হচ্ছে বা সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনকে পেছানো হচ্ছে, দেশকে নতুন বাংলাদেশ হিসেবে উপস্থাপনের কথা বলা হচ্ছে, তাহলে আসলে কোন জায়গাটায় সংস্কার দরকার? ঠিক আমি যদি স্পেসিফিক আপনার কাছে জানতে চাই যে পুলিশ, ঠিক আছে আমি বুঝলাম যে পুলিশ একটা এমপির কথা না শুনে পারবে না, তাহলে আসলে করণীয়টা কি? কিভাবে এই জায়গাটা আপনি সংস্কার ভালো আনবেন? বলছেন, আমি আপনাকে বলি, দেখেন, পুলিশ পারবে না তা না, পুলিশকে একটা স্বাধীন কমিশন করে দিতে হবে। পুলিশের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুলিশের পদায়ন, পুলিশের প্রমোশন, পুলিশের অবসর এবং অবসর পরবর্তী জীবন, প্রতিটা জিনিসের একটা স্বাধীন একটা ভূমিকা থাকবে। যদিও Okay, ঠিক আছে, তারপরেও কি আপনার মনে না, হয় সরকার নিয়ন্ত্রণের বাইরে যাওয়া সম্ভব? কারণ ভাই, প্রথম কথা হচ্ছে দিন শেষে তো সরকারি নির্বাহী ক্ষমতার প্রধান। হ্যাঁ, এবার আসেন সংস্কার কোথায় হওয়া উচিত। তা আমিও মনে করি বাংলাদেশের সংবিধানটা যদি আপনি পড়ে দেখেন, প্রত্যেকটা জায়গা কেন মানে হয় একটা নিয়ন্ত্রিত একটা জায়গা থেকে, নির্দেশনা একটা জায়গা থেকে, সবকিছু রাষ্ট্রপতি নামে, মহামান্য রাষ্ট্রপতি নামে বাংলাদেশ পরিচিত হয়, কিন্তু তার আসলে কি করণীয়? প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি আর জাতিসংঘের স্পিকারকে নিয়োগ দেওয়া বাদে তার কোনো কাজ আছে? দেখেন, আর রাষ্ট্রীয় কিছু অনুষ্ঠানে অনুষ্ঠানে এবং রাষ্ট্রের বিভিন্ন বিদেশি এতে এবং বিভিন্ন দেশ বিভিন্ন দিবসে তার কিছু সুন্দর কথা, ওনাটা শুধু সাংবিধানিকই পদ, সাংবিধানিক পদ। একটা জিনিস অনেকদিন থেকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনের ক্ষমতার ভারসাম্য আনা উচিত। অবশ্যই বিএনপিও এটার মতামত দিয়েছে। 31 দফায় অনেকগুলো বিষয় আছে কিন্তু যেগুলো আমরা মনে করি, যেটা বিএনপি অনেক পরে মনে করেছে। বিএনপি, দেখেন একটা মজার কথা বলি, ক্ষমতায় যারা থাকে রে ভাই, তারা কেন যেন মনে করে না, ক্ষমতার বাইরে থাকে তারা মনে করে। আমি ক্রিটিসিজম করছি না। 2001-এ আপনি বলেন তো, বিএনপি যে বিপুল জনপ্রিয়তা নিয়ে আসছিল, তারা আজকের যে 31 দফা ভেবেছে, আসলে তখনকার বাস্তবতা যদি 10টা দফা ভাবতো, তাহলে 2008-এ কিন্তু এত বিপর্যয় আসতো না তাদের 2009-এর নির্বাচনে, রাইট? আওয়ামী লীগ অন্যায় করে, চুরি করে, যেভাবে হোক ভোট পেয়ে ক্ষমতায় আসছিল। প্রথমবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমি নিজে ইলেকশন কভার করেছি, আপনিও করেছেন, আমরা দেখেছি। সেকেন্ড টাইম ইলেকশন হয়ে গেছে, জনগণ কিছু বলছিল, বোঝা যাচ্ছে করুক। থার্ড টাইম 18-তে আবার করলো, কিছু বলছে রাতের ভোট, দিনের ভোট রাতে হইলো, কিছু বলছে, কিছু মানে কি চাইছিল? সুশাসন। আসলে বলেন তো, সুশাসনকে আওয়ামী লীগ দিতে পারছিল? না, এক কেন্দ্রিক আওয়ামী শাসন লীগ দিয়েছে। এত বছর যদি সুশাসনটা দিতে পারতেন শেখ হাসিনা, যদি মানুষের মধ্যে ন্যায্যতা, মানুষের সম্মানবোধ, মানুষকে অপমান না করার প্রবণতা না থাকতো, এই যে বিভিন্ন এলাকায় মন্ত্রী এমপিদের যে ধরনের বচন বাক্য আমরা শুনেছি, এই যে আমাদের ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ সাহেব যে ধরনের প্রতিনিয়ত সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই মনে হয় প্রথম জিয়া রহমান, খালেদা জিয়া মানে গালি দেয়া, এবং রাত বিকেলবেলা ওবায়দুল কাদের সাহেব একই পদ্ধতিতে, যার সাথে বিএনপির কোনো সংযোগ নাই, সেখানেও বিএনপিকে নিয়ে আসা। এবং এতে করে কি হয়েছে? এতে করে বিএনপি, আমরা আইনের শাসন আর আইনের প্রয়োগের বিষয়টা নিয়ে আমি শেষ করি। এই একই জিনিস বলছি যে 31 দফা যারা ভেবেছেন, তারা ক্ষমতার বাইরে থেকে ভেবেছেন। আমি সাধুবাদ জানাই। আমরা যখন ক্ষমতায় যে
বাইরে গিয়ে আমরা আসলে যেটা দেখি, ক্ষমতায় থেকে কেন আমরা দেখি না, কারণ এটা বোঝা মুশকিল। কিন্তু যেমন যে আমাদের বর্তমান আইন উপদেষ্টার একটা ফেসবুকে একটা খুব সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে, যে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যদি কখনো মন্ত্রী হই তাহলে আমি শুধু সারাদিন মানুষের জন্য কাজ করতাম। এটা অনেকে আমাদের গণমাধ্যম সহকর্মীরা ওনাকে বুঝিয়ে সুন্দর করে বোঝান। উনি তো খুব ভালো কথা বলেন এবং খুব ফ্রেন্ডলি, গণমাধ্যমের কাছে উনি খুবই ফ্রেন্ডলি মানুষ। আসিফ ভাই নিজে একসময় আপনি জানেন বিচিত্রায় উনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, ওনার দীর্ঘ এই অভিজ্ঞতা এবং ওনার অনেকটা এই গণতান্ত্রিক পথ পরিক্রমা এবং বিভিন্ন সরকারের সাথে ওনার কাজ করার, রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, দেখার অভিজ্ঞতা। উনি যেভাবে বলেছেন যে আমি সারাদিন শুধু কাজ করতাম, আমাদের সকল রাজনীতিবিদরা হয়তো চিন্তা করেন কাজ করতাম, কিন্তু গিয়ে কেন করতে পারেন না, এটা খুব একটা বড় প্রশ্নের বিষয়। দ্বিতীয়ত হচ্ছে দেখেন যে এখন বিএনপি মহাসচিব বা অন্যান্য তারা যারা বলছেন যে ভাই নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার দরকার, কীরকম, যে নির্বাচন কমিশনটাকে শক্তিশালী করতে কি কি করা দরকার, নিয়ে নেন নির্বাচন কমিশনকে, তাকে তার পুলিশ, আনসার এবং আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী, রাষ্ট্রের অবকাঠামো, যদি যত ধরনের ট্রান্সপোর্টেশন যা যা লাগে চাইলে দিয়ে দেন। বিচার বিভাগ তো আর ইলেকশন কমিশন নিবে না, বা স্বরাষ্ট্র পুলিশ তার লাগবে, কিন্তু অন্য রাষ্ট্র তো রাষ্ট্রের পরিচালনা চলবে। তো নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, তাবৎ আয়োজন করবে। সরকারের কাজ হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে তাকে শুধু সাপোর্ট দেয়া, তাকে সমর্থন দেয়া, তাই তো, নিউট্রাল মানে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য। এখন বিএনপি বলছে যে আপনারা অতটুকুই করেন, এই নির্বাচন কমিশনের জন্য যতটুকু কাজ করতে নির্বাচনকালীন সংস্কার দরকার। হ্যাঁ, আপনি বলতে পারেন, একটা রূপরেখা দিতে পারেন যে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী একটা ভারসাম্য, যে প্রধানমন্ত্রী মনে চাইলো এগুলো তো প্রস্তাব আকারে থাকবে, হ্যাঁ, একটার পর একটা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে 70-এর অনুচ্ছেদ বাতিলের বিষয়ে খুব আপনাকে এটা বলি, যেটা অনেকদিন ধরে দাবি ছিল, যে আপনি আমার এলাকার আমার ভোটে নির্বাচিত, আপনাকে আমরা ভোট দিয়ে বললাম যে কোনোভাবেই আমার ফারাক্কার মানে বাদ যদি আমি মানে শুষ্ক মৌসুমে যদি আমি পানি না পাই, তাহলে আমিও একটা আমার দিক থেকে একটা বাদ দিয়ে পানি আটকাবো বা তিস্তা মহা ব্যারেজ করবো। আমি বললাম যে আপনাকে বলার জন্য, আপনি এমপি হয়ে সংসদে গেলেন, কিন্তু আপনার দল যদি সেটা পারমিট না করে আপনি কথাটা বলতে পারবেন না, তাহলে আপনি আমার ভোটে কেন নির্বাচিত হলেন? জনগণের যে ম্যান্ডেট সেটা আপনি সংসদে বলতে পারছেন না, বিকজ অফ আপনার দল এটাকে অ্যালাউ করছে। তার মানে তো আপনি আসলে গণতন্ত্র পথে নাই। তো এইটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল, কারণ আপনি যদি বিরুদ্ধে বলেন তাহলে ফ্লোর ক্রসিং এর দায়ে আপনার সদস্যপদ খারিজ হয়ে যাবে, এরকম। এইটা একটা খুব ভালো একটা এবার প্রস্তাব এসেছে, আমি এটাকে খুব, সেটাও তো বিএনপির পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, না, এটা আমি যেটা 31 দফায় আছে এরকম বিষয়টা, 31 দফায় অনুচ্ছেদ বাতিল নিয়ে স্পষ্ট কিছু নেই, তবে এটা বলা হয়েছে যে এরকম একটা ছিল যে এটাকে কিভাবে কি করা যায়। কিন্তু এইখানে ওই সংস্কার কমিশনের সুপারিশে যেটা পেয়েছে এটা ভালো লেগেছে, যে একমাত্র অর্থ বিল এবং আস্থা ভোটে দলের বাইরে, মানে যে রাজনৈতিক দল থেকে আপনি নির্বাচিত হবেন তার বাইরে আপনি অন্য সব বিষয়ে সিদ্ধান্ত নিতে। তার মানে কি, যখন সরকারকে ফেলে দেওয়ার জন্য আমি আজকে 300 এমপির মধ্যে 200 এমপি কিনে নিলাম, যেটা আমরা পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রে দেখি, ঘোড়া বেচা কেনা হয় নাকি, একটা রাষ্ট্রে একটা বিধানসভা নির্বাচন আছে বা একটা স্টেটের নির্বাচন আছে, হঠাৎ করে শোনা যায়, আলোচনা আছে যে সেখান থেকে 15 জন সাংসদ নাই, সরকার পড়ে যায়। তো আপনি সেই জন্য আস্থা ভোটের বিষয়ে আপনি কখনোই দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। আর হচ্ছে অর্থবিল, মানে সরকার যদি মনে করে যে এখানে আমার এত হাজার কোটি এত লক্ষ কোটি টাকার বাজেট লাগবে, সেটাকে আপনার সাপোর্ট করতে পারবে, সরকার একটা রাষ্ট্র চালাবে। এর বাইরে নীতিগতভাবে যে কোনো বিষয়ে আপনি দ্বিমত প্রকাশ করতে পারবেন, আপনার সদস্যপদ যাবে না। দেশে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে, এই কথাটা আপনি সরকারি দলে এমপি হলে বলতে পারছেন না, কারণ সরকারের এমপি। কিন্তু আপনি যখনই এই বার থাকবে না, আপনি স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি ধরতে পারবেন যে আপনি ব্যর্থ। আপনি সড়ক যোগাযোগ মন্ত্রীকে ধরতে পারবেন যে আপনার সড়ক রাস্তা বেহাল অবস্থা। কিন্তু আপনি যদি এই বারে থাকেন যে সরকারের বিরুদ্ধে বললে আপনার চলে যাবে, তাহলে তো আপনি বলতে পারবেন না।
তাতে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই। এটা খুব ভালো আমি মনে করি যে, কিন্তু এটা করার জন্য তো আমি ঠিক জানি না যে গণপরিষদ কেন লাগবে। এটা করার জন্য তো পরবর্তী যারা আসবে, হ্যাঁ একটা হতে পারে সকল রাজনৈতিক দলগুলো একটা তারা ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমরা যে দলই ক্ষমতা আসুক সরকার গঠন করার পর আমরা এই জিনিসগুলো করব যেগুলো ভালো, যারা সবাই মিলবে। এখন আপনি বলতে পারেন যদি সবাই যদি না এক হয় তাহলে তো বিপদ। কারণ আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে আমাদের ডিসেম্বরের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তিনি যদি স্বল্প আকারে সংস্কার চান ডিসেম্বর, আর যদি একটু বড় আকারে চান জুন মাসে চলে যাবে। আচ্ছা, স্বল্প, বৃহৎ আর ক্ষুদ্র এই দুইটার মাঝামাঝি গিয়ে যদি আমি বলি যে প্রয়োজনীয়, যদি প্রয়োজনীয়টা আমরা বলবো ভাই যতটুকু লাগে প্রয়োজন। এখন প্রয়োজনটা যে আপনি করতে যাবেন, এখন আবার বলা হচ্ছে যে নির্বাচনটা হবে কিসের ভিত্তিতে, বলছে জুলাই সনদ। খেয়াল করবেন এই জুলাই সনদটা কি করবে, ঐক্যমত্য কমিশন করবে, সরকার করবে, সবগুলো রাজনৈতিক দলের মতামতের মধ্যে। আমার আশঙ্কাটা কি যে এটা হচ্ছে মার্চ মাস চলে যাচ্ছে, এপ্রিল মে আগামী 2 মাস পর জুন মাসে আবার ঈদ, তার মানে 6 মাস চলে যাচ্ছে। পরবর্তী 6 মাসের মধ্যে এই যে সনদ করা যতগুলো সুপারিশ আসছে এগুলোকে সবগুলোকে যদি একটা প্যাকেট সবার মতামতে ঐক্যমত আসে প্যাকেট বন্দি করে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সেপ্টেম্বর অক্টোবরেতে এমনি শিডিউল ঘোষণা হয়ে যাবে। এই সময়ের মধ্যে কি আসলে এত কিছু করা সম্ভব? তার মধ্যে আবার এখন জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় দাবি যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, বিচারের আগে কোনো নির্বাচন নয়, এটা সর্বশেষ তারা বলেছেন তাদের দাবি। আপনি তাদের দাবিটিকে একবার উপেক্ষা করার মতো না, কারণ এটা তো সত্যি কথা যে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে সেই পরিবারগুলোর কান্না এখনো থামেনি, বিশেষ করে শহীদ পরিবার। যেহেতু এনসিপির বিষয়টা আসলো, আমি একটু আপনার সাথে আলোচনা করতে চাই যে এনসিপি আসলে এই মুহূর্তে বাংলাদেশের, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে নতুন দল হিসেবে সবচেয়ে আলোচিত দল। মানে যত রাজনৈতিক দল বাংলাদেশে এসেছে তার ভিতরে নতুন দল হিসেবে সবচেয়ে আলোচিত একটি দল এখন এনসিপি। কিন্তু দলের ভিতরে একটু সমন্বয়হীনতার অভাব মনে হচ্ছে, একজনের কথা আরেকজনের ডিফার করছে এবং প্রকাশ্যে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে তাদের হয়তো তারা আবার সম্ভবত নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকেই বলেছে যে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে, তার মানে ক্ষমা চাওয়ারও একটা প্রবণতা তরুণদের ভিতরে তৈরি হয়েছে। হ্যাঁ, এটাকে পজিটিভলি দেখা যায়, খুব ইতিবাচক দিক। তবে আপনাকে আমি বলি এটা আমরা কি, আমার যেটা মনে হয়েছে প্রথমত হচ্ছে যে আসলে এই দলটির অভিভাবককে এটা নিয়ে আমি বিশ্বাস করি যে পেছনে কেউ একজন আছেন যারা তিনি এতদিন পর্যন্ত সুসংগঠিতভাবে তাদেরকে রেখেছেন। অভিভাবক হিসেবে তো ডক্টর মোহাম্মদ ইউনূসেরই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু উনি রাষ্ট্রের এখন প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন দেখে হয়তো উনি অভিভাবকত্ব করতে পারছেন না। কিন্তু আমার মনে হয়েছে ওনারা একটু কেমন যেন আমাদের ছাত্র ভাইয়েরা কেমন যেন একটু খেয়ে হারিয়ে ফেলছেন হতে পারে। কারণ প্রথমে তো বডি ল্যাঙ্গুয়েজগুলো একটু দেখবেন। আপনি যখন রাজনীতি করতে এসেছেন তখন কিন্তু মানুষের সাথে যত বিনয় প্রকাশ করবেন আপনার ব্যক্তিত্ব ততটা প্রকাশ পাবে। মানুষকে ভাই ভালোবাসা আদায় করতে হবে। এখন একটা আপনি এর আগে জুলাই মাসে আন্দোলনে যে আপনি মানুষের সমর্থন পেয়েছেন, এটা ভালোবাসার চাইতে পেয়েছেন ইমোশনটাকে খুব বেশি ছুঁয়ে গিয়েছিল। আপনারা মানুষের হৃদয়কে ছুঁয়ে গিয়েছিলেন আপনাদের কথাগুলো দিয়ে, যে আপনারা একটা দেশকে মেরামত করতে চান আপনারা বলেছেন। কিন্তু ভাই এটা নির্বাচন, এই ভোট কে কাকে দিবে, স্বামী জানে না স্ত্রী কাকে দিবে, স্ত্রী জানে না স্বামী কাকে দিবে। আপনি কি বলতে চাচ্ছেন এরকম? আমি একটা গল্প দিয়ে বলি, চে গুয়েভার একটা গল্প যদি আমরা বলি, যে চে গুয়েভাকে যখন অফার করা হলো, প্রস্তাব দেওয়া হলো যে তুমি আসো, তুমি যোগ্য, তুমি সরকারের মন্ত্রিসভায় আসো, দেশ পরিচালনায় তুমি অংশগ্রহণ করো, উনি কিন্তু সরাসরি বলেছিলেন যে না, আমি বিপ্লবী, আমার এই জায়গাটায় আমাকে মানায় এবং বিপ্লবী প্রয়োজন আছে দেশের জন্য, সুতরাং আপনি সুযোগ দিলেও আমি সরকার পরিচালনায় পার্ট হব না।
না হ্যাঁ এইটা তো তারপরে উনি উনি চলে গেলেন। এই হ্যাঁ, চলে গেছে। উনি চলে তো এই যে বিষয়টা, যে আপনি কি মনে করেন যে এই যে বিপ্লবী যারা তৈরি হয়েছিল, এই তরুণ তুর্কিরা, এরা যদি সত্যি এই জায়গাটায় থাকতো, রাজনৈতিক দল না করে, যে যে সরকারি নির্বাচিত সরকার আসুক তারা ভুল করবে, আমরা তাদের প্রতিবাদ করব, এরকম একটা বিপ্লবী জায়গা থাকতো, তাহলে কি ভালো হতো কিনা? নবীন, আপনার কথাটা তো জানেন, তার প্রথম দিকে তো যখন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম ছিল তখন তো আমরা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের কাছ থেকে এই কথাই শুনেছি, ইভেন সার্জিস হাসনাতের কাছেও শুনেছি যে কোনো রাজনৈতিক দল হবে না, আর রাজনৈতিক দল হওয়াটা দোষের না। এটা সত্য যে যদি তারা কোনো রাজনৈতিক দলে না যেত তাহলে তারা আপামর জনতার ভালোবাসা বা ভালোবাসা সম্মানটা নিয়ে পেত। থাকতো। এখন কিন্তু তারা একটা সাইডে, তাদের কিন্তু বিভাগ হয়ে গেছে। যখন রাজনীতির প্রশ্নে আসবে, দেখেন আওয়ামী লীগ যারা করে এই দেশের, আপনি যত মারপিট করেন, যত কিছু করেন, তারা এনসিপি বা বিএনপিতে যাবে না। 20 বা 30%, 20 থেকে 30% লোক এসেছে আওয়ামী লীগ এখনো আছে, সমর্থক আছে। এই মনে মনে কোনোদিন- সমর্থক ধরে নেই আমরা, হ্যাঁ সেটা হ্যাঁ, এখন এই এরা মুহূর্তে। কিন্তু কোনোদিনও এনসিপি কে পছন্দ করবে না, এরা বিএনপি কেও পছন্দ করবে না। আর বিএনপি যারা আছে তারাও এরা এটা সুযোগের করবে না। অপেক্ষায় থাকবে। আজকে বললাম সুযোগ মানে কি, তাদের আত্মপ্রকাশের। আর বিএনপি রাজনীতির সময় এনসিপি কে কোনোদিনও তারা সমর্থন করবে। তাহলে কত, ধরে নিলাম আরো 30 থেকে 35 বা 40%, 70% কিন্তু নাই হয়ে গেছে। আমি এই কথাটা বললাম যে আপনি যে প্রশ্নটা বলছেন এইটা এখন আর এটা বলার সুযোগ নেই, এটা আরো আগে ভাবার, কিন্তু তারা তো আসলে রাজনৈতিক দল করেছে। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে যেটা বললেন সাম্প্রতিককালে তারা আলোচিত, সত্যি আলোচিত, মানে এত অল্প সময় গণমাধ্যম দখল করে রাখে প্রত্যেক দিন এই ছেলেপেলেরা, যারা ছাত্ররা। কিন্তু দুর্ভাগ্যজনক কি জানেন, প্রথমে তারা যখন যে ব্যানার থেকে আসছে সমন্বয় কমিটির বা না সমন্বয় পরিষদ, বৈষম্য সমন্বয়, এটার কি অস্তিত্ব আছে? নাহিদ ইসলাম বলছে নাই, উমামা বলছে আছে, যে আমাদের এই যে হ্যাঁ, নতুন রাজনৈতিক দল, নতুন তাদের তরুণ সবচেয়ে এখন তুর্কিদের, দেখেন এই যে তাদের নতুন যে হ্যাঁ মানে চিন্তা চেতনা, কথাবার্তা, বা আপনি যেটা বলছিলেন অ্যাপ্রোচ, এই সব বিষয়ে এখনো পর্যন্ত অপরিপক্কতার ছাপ পরিলক্ষিত মানে হচ্ছে কিনা। এইটার পাশাপাশি কি আবার দেখেন, আমি বলি, নাম ধরে বলি, আপনি খেয়াল করে দেখবেন হাসনাত আব্দুল্লাহ অসম্ভব সাহসী, গলার ভয়েস, তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে যেভাবে যায়, মানে মনে হয় যে অনেকদিন পরে একটা তেজদীপ্ত একটা ছেলেকে আমরা দেখছি। লক্ষ তরুণকে হ্যাঁ। কনভিন্স করার একটা পাওয়ার সার্জিস আলম, রাখে। তাকে আপনি খেয়াল করবেন কোথাও বক্তৃতা করার সময় কোথাও ফামলিং করছেন, এবং রাজনীতিতে কিছু শব্দ চয়ন করে যেটা গতানুগতিকতার পায়, একদম গতানুগতিকতার বাইরে। সামান্তার বক্তব্য যদি আপনি শোনেন, আমি ব্যক্তিগতভাবে বলি সামান্তার বক্তব্য শুনে আমি অভিভূত। মানে আমরা অনেক প্রত্যেক সম্মানিত আমরা নারী রাজনীতিবিদ সিনিয়র, আমরা মতি চৌধুরীর বক্তৃতা শুনেছি, সেই সময়েই তাকে বাংলার অগ্নিকন্যা বলা হয়েছে। আমরা অনেক মানে অনেক অনেক নারী ইয়েতে জোহরা তাজউদ্দিনের বক্তৃতা শুনেছি, আমি অনেক প্রবীণদের কথা বলছিলাম। তো এই প্রজন্মের আসার পরে আমরা এই প্রজন্মের অনেক নারী ইয়েদের কথা শুনছি, কিন্তু দেখছি প্রত্যেকে কিন্তু একটা গদ বাঁধার মধ্যে থাকে, তার দলের আইডলের মধ্যে থাকে। আপনি সামান্তার কথা যখন শুনবেন দেখবেন যে তার শব্দচয়ন আমাদের গতানুগতিক থেকে বাইরে। ইভেন আক্তার, নাহিদ, আসিফ, মাহফুজ আলম তো দুর্দান্ত বলেন, তিনি ইন্টেলেকচুয়াল হাইট তার অসাধারণ আমার মনে হয়েছে। এখন এই জায়গাটা থেকে আসলে কি রাজনীতির ভোটের মাঠে এইটুকের কদর কারা করবে? এই যারা করবে তাদের কাছে তারা যেন ভয়ের কারণ না হয়। আজকে একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে, আপনাকে বলে দেই। এই যে আমরা যে মবকে ভয় পাচ্ছিলাম, সারা দেশে ঢাকায় মব আসে, কথা হচ্ছে, কিছু হলে মব আসে। আপনাকে আমি বলি, সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে মব জাস্টিস বা মব যেটা হয় সেটা আমাদের তরুণ ছাত্র নেতৃত্বে দুই একজনের ইনভলভমেন্ট থাকে। এবং বিশেষ করে গাজীপুরে যখন এই যে একটা ঘটনা ঘটলো, সাবেক মন্ত্রী মোজাম্মেল হোসেন সাহেবের বাড়িতে যে ঘটনা ঘটলো, তারপরের দিন সেখানে আমাদের হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম গিয়েছিলেন গাজীপুরে। তো রাতের বেলা হাসনাত আব্দুল্লাহ একটা ভিডিও পাই হয় যে অমুক লীগ, এই যে যারা বলেন না মব মারানি, এটা খুব নেগেটিভলি এটা যে ধারণ করেছে ফেসবুকে। আর হাসনাত আব্দুল্লাহ এইভাবে পাবলিকলি বলা উচিত না, কারণ আমি মনে করি এটা তার জন্য এইটুক বোধোদয় থাকতে হবে, এক নম্বরে। আর আপনার ওই প্রশ্নের উত্তরটা আমি সংক্ষেপে দিয়ে দিই।
দেখেন, একটা ঘটনা হাসনাত আব্দুল্লাহ করেছে, তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম এটাকে একটা কাভার আপ করেছেন এবং তারা বলেছে যে এটা ঠিক না। গতকালকে আমি দেখলাম আবার হান্নান মাসুদ তিনি বলেছেন কেউ একজন মিথ্যা বলেছে, হয় হাসনাত আব্দুল্লাহ মিথ্যা বলেছেন, হয় সার্জিস আলম মিথ্যা বলেছে। তিনি আবার বলছে ভাই আপনারা দলটারে কি করতেছেন। আমি কিন্তু একটা বলি হান্নান মাসুদের যে সরলতা, পরে আবার পাটোয়ারি ক্ষমাও চেয়েছে। হ্যাঁ, হান্নান মাসুদের যে সরলতা, আমি তো অবাক। হান্নান মাসুদ উনি যে কোনো টকশোতে বক্তৃতা বলে আবেগে উনি কেঁদে দেয়, এই কান্নাটা কিন্তু আসলে উনি মন থেকে কাঁদে। কিন্তু এখন ধর উনি বলছে ওনার দলের নেতাদের যে এটা আমাদের এনসিপির ভাবমূর্তি নষ্ট করলো। সত্যি বলি, বিবিসি একটা জিনিস প্রতিবেদন করেছে, আপনি খেয়াল করেছেন কিনা, মানে এতটা আলোচিত দল, সিরিয়াসলি বলি এতটা আলোচিত দল, আপনি খুব ভালো প্রশ্ন তুলছেন, এত দ্রুত কেউ পরিচিত পারেন, কিন্তু এত দ্রুত একটা নতুন দলের ভাবমূর্তি সংকটে পড়ে গেছে। বিবিসি বলেছে এটা, বিবিসি বাংলা। আমি গতকালকে রাতে দেখেছি যে দলটি কি ভাবমূর্তি সংকটে পড়লো, তার মানে কি মানুষ কিন্তু একদম যদি একবার বিশ্বাস উঠে যায় তাহলে সেটা ফিরিয়ে পাওয়া নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে বলেছেন যে জাতির কাছে বলেছেন যে এটা একটা ভুল বোঝে, যে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে বলেছে। ভালো হতো হাসনাত আব্দুল্লাহ যদি নিজে বিষয়টাকে মানে তার আন্ডারস্ট্যান্ডিংটা কি, সে কিন্তু তার অবস্থান থেকে এক বিন্দু সরেনি। হাসনাত আব্দুল্লাহ কিন্তু তার জায়গা থেকে এক চুল পরিমাণ তিনি তার মতো করে জায়গাতে আছেন। হয়তো সবাই একরকম হয় না, কেউ কেউ একরকম। এখন আমরা চাই যে নতুন রাজনৈতিক দল, নতুন বন্দোবস্ত যেভাবেই বলি, এবং এর মধ্যে আরও নতুন নতুন অনেকগুলো দল আসবে, কিন্তু আসলে কি জানেন, ভোটের পর কতগুলো দলের অস্তিত্ব থাকবে সেটাই। আমি চাই যে প্রত্যেকটা আমরা ব্যক্তিগতভাবে চাই যে আরো অনেক রাজনৈতিক দল আসুক, তরুণ মেধাবীরা রাজনীতিতে আসুক, এই তরুণ এবং তারা এসেই এই রাষ্ট্রের নেতৃত্ব দেয়, কিন্তু জনগণের কাছ থেকে তো ভোটটা নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা ধরেই নিলাম যে তরুণ এই যারা এনসিপিতে আছে, তরুণ তুর্কি যারা আছে, তারা হয়তো ভুল ত্রুটি করলো, তাদের অভিজ্ঞতা বয়স সব মিলিয়ে ওকে অনেকে এটা মেনে নিবে। কিন্তু কিছু ভুল বা কিছু বিভ্রান্তি আমরা যারা তাদেরকে পছন্দ করি, যাদের কথা শুনেছি দীর্ঘদিন ধরে, আওয়ামী লীগের 15 আমলে আমরা তাদের কথা শুনে অনেক সময় উজ্জীবিত হয়েছি, তাদের কাছ থেকে যখন আসে তখন খুব খারাপ লাগে। আমি যদি স্পেসিফিক বলি যে বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনি খেয়াল করবেন, মনে হয় গতকাল রাত থেকে আজকে প্রায় দুপুর পর্যন্ত ডক্টর কনক সারোয়ার স্পেসিফিক করে লিখেছে যে বিশেষ অবস্থা জারি করার পায়তারা চলছে। পরবর্তী তিনি আবার ব্যাখ্যা করছেন যে আমি পায়তারা বলেছি, অন্য কিছু বলি নাই। বাট একজন সাধারণ মানুষের কাছে কিন্তু এই পায়তারা শব্দ চয়নের বিষয়টা বোঝার টাইমের আগেই সে ভয় পাবে যে কি হতে যাচ্ছে দেশে, আসলে বিশেষ অবস্থা জারি হচ্ছে কিনা। এই ধরনের বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন ধরনের গুজব গুঞ্জন ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে দেশের বাইরে বসে। এই বিষয়টাকে আপনি কি চোখে দেখেন? দেখেন, এইটা বাংলাদেশে আমি আসলে আমরা তো বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভুল সংবাদ বা ভুল তথ্যের ছড়াছড়ি, মাঝে মধ্যে আমিও চমকে উঠি। রাতের বেলা অভ্যাস একটা হয়ে গেছে, মানে হয়তো ঘুম ভেঙে গেল, একটু উঠলাম, মোবাইলটা দেখলাম সর্বশেষ খবরটা দেখার জন্য, কিন্তু নিউজ দেখার পরে আসলে বিশ্বাস করি না। আমি তখন কতগুলো বিশ্বাসযোগ্য নিউজ প্ল্যাটফর্মে আমি ঢুকি, দেখি এখানে আছে কিনা, কিন্তু সবাই তো আর এটা করে না, কারণ ইউটিউবে শুনে, ফেসবুকে বেশিরভাগই চলে যায়। গতকালকে রাতটা আসলেই ছিল একটা গুজবময় রাত, কারণ যে রাতে 10টা, বিশেষ করে রাত 11টার পর থেকে শুরু হলো, এবং এই শুক্রবার একটা দিন আমরা পার করেছি, শেষ শুক্রবার একটা কিছু একটা হতে পারে না, ওই দিন আশঙ্কাও ছিল। আবার রোববার যে রাতটা গিয়েছে সেটা মোটেও ভালো যায়নি, কারণ 11:30 12টার পর থেকে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদেরকে অনেক জেগে থাকতে হয়েছে, এক ধরনের টেনশন ক্রিয়েট করছে, অফিসে যোগাযোগ রাখতে হচ্ছে আমাদের সবাইকে যে কি হতে পারে। কেউ লিখছে পুরনো ছবি পোস্ট করতেছে এত সুপার এডিট করে, যেন একটা ছবি দেখলাম একটা পেজ থেকে লিখেছে যে শুরু হয়ে গেছে এবং সেনাবাহিনী মার্চ করছে। আসলে আমাদের সেনাবাহিনী না, এটা বিদেশি একটা সেনাবাহিনী, কিন্তু এমন ভাবে ফটোশপ করা যেটা বোঝাই যাচ্ছে না, খুব কঠিন। আরেকটা জায়গায় লিখলাম যে এবি পার্টির ফুয়াদ গ্রেপ্তার হয়েছে, এবার শুরু হয়ে গেল, এবং ফুয়াদেরটা এতভাবে শেয়ার হয়েছে যে তখন চিন্তা করলাম মনে হয় আসলে তিনি গ্রেপ্তার হয়েছে। তো চিন্তা করলাম যে তিনি গ্রেপ্তার হবেন কেন,
আচ্ছা, গ্রেপ্তার কি কারণে হয়েছে? তিনি দুদিন আগে ক্যান্টনমেন্টকে উদ্ধৃত করে একটা কিছু শব্দ বলেছেন, খুবই আপত্তিজনক শব্দ আমি শুনেছি। তো ভাবলাম হইতে পারে, কিন্তু আসলে পরের দিন সংবাদপত্রে দেখলাম না। আবার দেখলাম যে অ্যাকশন শুরু হয়ে গেছে। তারপর দেখলাম যে আপনি বিশ্বাস করুন না করুন, আজকে সেনাপ্রধান অমুক খানের কথা বলছে, তারপর আরেকজন লিখতেছে। শেখ হাসিনা অলরেডি ল্যান্ড করছে। না, ওইটা তো অনেক দিন থেকে আসছে। আমি শেখ হাসিনার পার্টটা বাদই দিচ্ছি, হ্যাঁ। যে সেনাপ্রধান আগামীকাল দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য আমি বলছি যে দায়িত্বশীল জায়গা থেকে, মানে যাদের ফেস ভ্যালু, নেম ভ্যালু বা যাদের কথা মানুষ এতদিন হ্যাঁ, শুনেছে, তাদের এখন জায়গা থেকে এটা আমি আসলে বলি খারাপ দায়িত্বশীল লাগাটা। বলতে কি, কনক সারোয়ার ভাই এটা কেন করলেন? কারণ তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করেন। আমার ধারণা তিনি যে সোর্স থেকে তথ্য পেয়েছেন তার সোর্স ভুল হতে পারে। আরেকটা হতে পারে তিনি প্রেডিকশন করেছেন বা উনি বলেছেন যে আমি পায়তারার কথা বলেছি। দেখেন, আপনি সাংবাদিকতা করছেন, আমি যখন আসলে কিছু বলতে চাই, অনুমান করতে চাই, তখন আমি অন্যের উপর দিয়ে চাপাই দিতে চাই। এটা আসলে আমাদের একটা সুযোগ, আমাদের সাংবাদিকতায় আমরা একটা সুযোগ নিয়ে থাকি। আমার ধারণা কনক সারোয়ার ভাই একই কাজ করেছেন, কিন্তু ক্যান্টনমেন্টে আসলে সেরকম কিছু হয় নাই। আমরা দেখলাম ক্যান্টনমেন্ট খুব স্বাভাবিক জীবনযাপনই আছে, কারণ সেখানে সেরকম কিছু হলে ঢাকা শহরে মানুষ সবাই জেনে যেত। আমি আমার ব্যক্তিগত প্রয়োজনই কালকে নিজেও যখন ভোরবেলা বেরিয়েছিলাম, আমি দেখলাম খুব স্বাভাবিক আছে শহর। কিন্তু এগুলো যারা করছে দেশের বাইরে থেকে, এই যে আতঙ্ক ছড়াচ্ছে বা বলছে, তাদের একটু মনে রাখা উচিত যে এই আতঙ্কটা শুধু মানে আমাদের একার না, তারও কিন্তু তাদেরও পরিবার রয়েছে, পরিজন রয়েছে। আর দেশে অস্থিরতা তৈরি করে আসলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। কেউ ভালো থাকতে পারবো না। এবং এমন কোনো গুজব আসলে রটানো উচিত না, যেমন বাঘ আসছে, মানুষকে ভয় তৈরি করে, বা আমাদের রাখাল বালক আর বাঘ আসছে গল্পটা কিন্তু মনে রাখা উচিত। আজকের আলোচিত ঘটনাগুলোর ভিতরে ঠিক দুপুর গড়িয়ে যাওয়ার পরে একটা ঘটনা, যে মাঠে প্র্যাকটিস করার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। আমাদের ক্রিকেটার তামিম ইকবাল সারা বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় একজন ক্রিকেটার। তারপরে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তাকে তার হার্টে রিং পড়ানো হয়েছে। আমরা তার আশুরূপ মুক্তি কামনা করছি। মানে তামিম ইকবালের হঠাৎ করেই অসুস্থ হয়ে যাওয়াটা বা হার্ট সংগত একজন ক্রিকেটারের, এই বিষয়টাকে আসলে আপনি আসলে দেখেন, মানে আমি যখন সংবাদটা দেখছি আমি খুব অবাক হয়েছি, কারণ তামিম ইকবালের যে বডি ফিটনেস বা তার যে দীর্ঘদিনের, সে তো প্রতিদিন জিম করে, তা এটা দেখলে বোঝা যায় না। কিন্তু এখন দেখেন আসলে শারীরিক অসুস্থতা এটা হয়েছে। সৃষ্টি মহান আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে তিনি ওই মুহূর্তে সাভারে ছিলেন, ঢাকাতেও ছিলেন না। তার জন্য হেলিকপ্টার রেডি রাখা হয়েছিল, কিন্তু হেলিকপ্টারে উনি উঠতে পারবেন না বিধায় শারীরিক অবস্থা ভালো ছিল না, হেলিকপ্টার নেওয়া হয়নি। প্রথমে তিনি আসলে গ্যাস্ট্রিক মনে করেই তার যে ট্রেনার বা বিসিবি যাদেরকে তাকে দায়িত্বরত কর্মকর্তাদের, তারা গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে বুকের ব্যথাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু ব্যথাটা যখন বাড়তে থাকে তখন হসপিটালে গিয়েছে। হসপিটাল থেকে কিন্তু তাকে তারপরে তাকে এক দফা টেস্ট করে আবার পাঠানো হয়েছে। তারপরে যখন সেটা আবার খারাপ পড়ছিল আবার গিয়েছে, কারণ অন্য কোনো হসপিটাল নেওয়ার অবস্থা ছিল না, এবং অবস্থা এত খারাপ হচ্ছিল যে তখন পরের বার গিয়েছে তখন রীতিমতো কার্ডিয়াক পেশেন্ট হয়ে গিয়েছে, এবং তার কিন্তু পরপর দুবার অ্যাটাক করেছে। এবং আল্লাহ তাআলার অশেষ দয়া যে সে তারপর লাইফ সাপোর্টে চলে যায়। লাইফ সাপোর্ট থেকে তার হার্টে রিং পরানো হয়েছে এবং সে এরপর জ্ঞান ফিরেছে, কথা বলেছে। এখন তার নিবিড় পরিচয় এবং চিকিৎসা চলবে। নিশ্চয়ই তামিম ইকবাল সুস্থ হয়ে আসবেন আমাদের মাঝে। আমরা মনে করি এইটা কি যে খুব মানে এটার উপর কারো হাত নাই, কিন্তু আমরা প্রত্যেকে আসলে চিন্তা করতে পারি যে আমাদের ক্রিকেটের প্রসঙ্গ যখন এলো তখন আমরা আরেকটু বিষয়টা অন্যদিকেও নিয়ে যাই। তামিম ইকবালের জন্য অবশ্যই আমাদের শুভকামনা থাকলো, উনি আমাদের মাঝে সুস্থভাবে অবশ্যই তামিমের জন্য শুভকামনা থাকবে। তো সেক্ষেত্রে আরেকটা খবর, আজকে প্রচন্ড রকম ক্রিকেট অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের ভিতরে আলোচনা তৈরি করেছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আজকে এই খবর বেরিয়েছে যে সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন তিনি দেশে আসতে পারেননি, বিদেশেই ছিলেন, বিদেশেই আছেন। এখন তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হলো। তো একটা ক্রিকেটার রাজনীতি করেছে, তাও তার রাজনীতির ক্যারিয়ারও খুব অল্প সময় হবে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? আচ্ছা, আমি প্রথম কথা বলি যে মানে ক্রিকেটার বা ধরেন যে একজন অভিনেতা, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের টেলিভিশন অভিনেতা মাহফুজ আহমেদেরও
ব্যাংক অ্যাকাউন্ট, তার সম্পত্তি হিসাব চেয়েছে, হিসাব চাওয়া হয়েছে। হ্যাঁ, তার হিসাব স্ত্রী চাওয়াটা সহ হিসাব ঠিক চাওয়াটা আছে, হ্যাঁ। যাই হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি জানেন, এইটা আমাদের অতীতে সরকারের একটা প্র্যাকটিস ছিল। আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, একজন নাগরিক হিসেবে বলি, হিসাব চাওয়াটা সমস্যা না, কিন্তু সমস্যা কি তার একটা নাগরিক অধিকার অনেক সময় ক্ষুণ্ণ হয়। যদি তার সম্পর্কে মানুষের সমাজে পারসেপশনটা কি তৈরি হয় আপনি বলেন তো। এতজন অভিনেতা অভিনেত্রী আছে, তার মধ্যে মাহফুজ আহমেদের চাইলো, আজ আমি সাকিবেরটা আসছি, আমি শুধু বলছিলাম একটা কথা। যাই হোক, এটা রাষ্ট্রের নীতি নির্ধারকদের বিষয়, বা যারা চেয়েছেন তারাই বলতে পারবেন ভালো। কিন্তু আমরা একটা জিনিস, সাকিব আল হাসানের ইস্যুটা বলছি, সাকিব আল হাসান যখন খেলেছেন বাংলাদেশের, একটা জিনিস দেখেন, যত বছর তিনি খেলেছেন বাংলাদেশের এত দিনের ক্রিকেটের ইতিহাসে কোন প্লেয়ারটি হয়েছে যে সাকিব আল হাসানের মতো সারা দুনিয়াতে বাংলাদেশের বিজ্ঞাপনের একটা বড় অনেকেই পোস্টার বলেন হয়েছে। আগামী 100 বছরে আরেকটা সাকিব আল হাসান বাংলাদেশ তৈরি করতে পারবে না। আচ্ছা, তার অনেকগুলো কীর্তি রয়ে গেছে, আমরা এটা বাংলাদেশ বলে এই কীর্তিটা হয়তো বা আমরা বেশি দিন ধরে রাখতে পারলাম না। যদি আজকে এটা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের বা শ্রীলঙ্কার মতো দেশে সাকিব আল হাসান খেলতো, আমি ক্রিকেটার সাকিব হাসানকে নিয়ে বলছি, অবশ্যই আমরা সেটাই আলোচনা করছি। নিশ্চয়ই তার নামটা সেরকম স্বর্ণাক্ষরেই লেখা থাকতো, যেরকম ভারতে কপিল দেব, সুনীল গাভাস্কার। তাহলে সংস্কার বদলালোটা কি? আমি একটু জিজ্ঞেস করতে চাই কামরুজ্জামান আপনাকে, যে আওয়ামী লীগের আমলেও কিন্তু এই বিষয়টাই সবসময় ছিল এবং প্রচন্ড রকম আলোচনা ছিল। তখন বলা হতো কালো তালিকা, অমুক, কেউ গান গাইতে পারবে না, কেউ নাটক করতে পারবে না। তো সেই জিনিসটাই তো থেকে গেল। আমি এই জায়গাটা বলি যে সাকিব আল হাসানকে, সাকিব আল হাসান অনেক অন্যায় থাকতে পারে, ওনাকে দেশে এনে ক্ষমা চাও। না না, আমি বলছি না ওইটা ক্ষমা চাইতে, তার অন্যায় হইতে পারে। আমি প্রথম দিন থেকে একটা বিষয় খুবই মানে সমালোচনা করেছি এবং আমার বন্ধুদের বলেছি, সাকিব আল হাসান হত্যা মামলার আসামি নয়, হতে পারে না, হতে পারে না। কারণটা কি দেখেন, হত্যা মামলা কিন্তু যখন ক্রিমিনাল, এটা কিন্তু ক্রিমিনাল মামলা, ফৌজদারি মামলা। এই ফৌজদারি মামলাটা যখন ঘটে, আপনি ঘটনার সময় ছিলেন কানাডায়, আপনি যখন খেলছেন সেখানে, যখন আপনি এই দেশ ছেড়ে গেছেন তখন দেশে এই ধরনের কোনো উত্তাপ নেই। যদি এমন হতো যে উনি যাওয়ার আগে এটা বন্দোবস্ত করে গেছে, যখন তিনি গেছেন দেশ থেকে, তখন তো এই দেশে কোনো উত্তেজনাই নাই। উনি গেলেন, ওখানে খেলতেছেন, লিগ ক্রিকেট খেলছেন, এখানে ঘটনা ঘটলো। সাকিব আল হাসানের অপরাধ হচ্ছে আওয়ামী লীগের এমপি হয়েছিল। সেটা তো যদি ভাই আওয়ামী লীগের এমপি হওয়াটা অপরাধ হয়ে থাকে, এই অপরাধে তার যদি কোনো শাস্তি দেওয়া তাকে দেন, তো হত্যা মামলা আসামি কেন? এটা ছিল আমার 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে তাকে আসামিটা করা হয়েছে, তারপর তাকে কি প্রমাণ করতে পারবে? আপনি বাংলাদেশের সেরা লয়ারদের নিয়ে বসেন, কোনোভাবে এটা যদি আপনি নিরপেক্ষভাবে আসেন, প্রমাণ করা কঠিন। এবার সাকিব আল হাসান অন্যায় করতে পারে কোথায়? সাকিব আল হাসানের কিছু জিনিস আমরা দেখেছি, তিনি শেয়ার বাজারে ব্যবসা করেছেন, সরকারের প্রভাব খাটিয়েছেন, তিনি চিংড়ির বিজনেস করেছেন, সব ঠিক আছে, কিন্তু ক্রিকেটার সাকিব আর ব্যবসায়ী সাকিবের আমরা এখন গুলিয়ে যদি পেয়েছি কিনা? সাকিব আল হাসানকে, অবশ্যই আমি বলবো যে ক্রিকেটার সাকিব, একটা ধর যে ক্রিকেটার সাকিব আল হাসানের কিছু অ্যাটিটিউড আমাদের অনেকের পছন্দ ছিল না, হতেই পারে। যে কারণে যখনই তার সরকার, তিনি যে সরকারের এমপি ছিলেন, সেই সরকারের পতনের পরে সাকিবের ক্রিকেটের জীবনটা শেষ হয়ে গেল। ক্রিকেটের জীবন, অথচ সাকিবের বিদায়টা হতে পারত একটা বর্ণা, মানে রাজকীয় বিদায়। এটা সাকিব পেল না, এবং রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। সাকিবের সম্পত্তি ক্রোক করতে বলতেছেন, যে অপরাধে বা যাতে আমরা হয়তো আরো সামনে জানতে পারবো, হয়তো আমরা কোনো এক সময় জানবো যে সাকিব 500 কোটি টাকা ট্যাক্স দেয়নি, আসতে পারে, হতে পারে, বা হতেও পারে, অসম্ভব কিছু না। সাকিব খুব আনপ্রেডিক্টেবল, আপনাকে আমি খেয়াল করে দেবেন, কারণ উনি খেলতে যায় ওয়ার্ল্ড কাপ, উনি একদিনের জন্য বিজ্ঞাপন করতে চলে আসেন, ওনাকে কোনো কিছু আপনি পজিশন নিতে পারবেন না। সে মাঠে খেলে ভালো, বল করে ভালো, কোনো সন্দেহ নাই, তার এই যে জায়গাগুলো আমি খুব নিরপেক্ষ দৃষ্টিতে, অবশ্যই। এখন তিনি যদি শেয়ার বাজারে কেলেঙ্কারি করে থাকেন, তিনি যদি স্বর্ণের বিজনেস করতে গিয়ে তিনি যদি কোনো দুর্নীতির আশ্রয় নেন বা কারো দুর্নীতিতে জড়িয়ে থাকেন, তাহলে সেটা কথা যে দেশীয় যে রীতিনীতি আইন দ্বারাই বিচার হবে। সে তার জন্য যদি তার সম্পত্তি ক্রোক হয়ে থাকে সেটাই হবে। কিন্তু আমার অনুরোধ থাকবে যে, আমরা বারবার বলছি যে আমরা একটা মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্রের কথা বলছি।
মানুষের মানবিক কোনো কিছু লঙ্ঘিত হবে না, আমরা সেরকম একটা কথা বলছি। সরকারের অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনাদের মন খুলে আপনারা যে কোনো কাজ করতে পারেন, জনসমর্থন থাকবে, কিন্তু শুধুমাত্র বিরোধিতার জন্য প্রতিহিংসার বশে কারো উপরে কোনো ধরনের যেন নিপীড়ন না চালানো হয়। তাহলে যে মানুষটি নিপীড়নের শিকার হবে সেদিন বলবেন যে আগের মতো থেকে এখন কি বদলালো। আমরা শুনতে চাই যে এখন বদলেছে, কারণ আমরা বদলে যাওয়া বাংলাদেশ দেখতে চেয়েছি। কামরুজ্জামান বাবুর এই প্রত্যাশা দিয়েই শেষ করছি আমাদের আজকের সংবাদ বিশ্লেষণ। সবাই ভালো থাকবেন।